রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে গড়াচ্ছে বিতর্কের জল। পুলিশের হাতে কি এবার নয়া সিসিটিভি ফুটেজ? অভিযোগকারিনী কাঁদতে কাঁদতে নেমে আসছেন, সেই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ বক্সে। বন্ধুরা, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, তার শরীরটা অত্যন্ত খারাপ, এটা সকলেই জানে। আর এই নিয়ে অন্ততপক্ষে কোনো ফেক ভিডিওর প্রয়োজন পড়বে না। তো এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত শরীর খারাপ, তাই জন্য বামফ্রন্টের তরফ থেকে একটা এআই এর সাহায্যে একটা প্রচার করা হচ্ছে, যেখানে ওনার গলায় আমরা সকলেই আবার বুদ্ধদেব বাবুকে দেখতে পাবো, শুনতে পাবো। তার বক্তৃতা, তার বক্তব্য সমাজ এবং সমাজের প্রত্যেকটি বর্গের লোকেদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ নতুন নতুন অনেক কিছু জানা বা শেখা যায়। কিন্তু একইভাবে উল্টো দিকে আমরা দেখতে পাই বা আজকে দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে মদন মিত্র, বা যাকে আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি না, ও লাভলি, সেই ভদ্রলোক, তাকে এত প্রচারের মাঝখানে দেখাই যাচ্ছে না। কোনো বক্তব্য সেই সানগ্লাস পরে ও লাভলি বলতেও দেখা যাচ্ছে না। আমি ভাবলাম হলো কি। তারপর শোনা গেল যে ওনার প্রচন্ড শরীর খারাপ। স্বাভাবিকভাবেই যদি লিভার খারাপ হয়ে থাকে তাহলে খুবই স্বাভাবিক ব্যাপার যে সিরোসিস অফ লিভার অতিরিক্ত অ্যালকোহল খেলে হয়। এবার বিষয়টা হচ্ছে যে ওনাকে কোনো রকমের টানতে টানতে জনসভার মাঝখানে তৃণমূল কংগ্রেস এনেছেন, ভেবেছেন হয়তো যে ওনার বক্তব্য একটা ভ্যালু থাকবে। উনি কোন রকমের টলতে টলতে তার শরীর খারাপ অবস্থায় তিনি যখন হাজির হলেন জনসভায়, উনি একটাই কথা বললেন, আর সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের শেখার মতন। সে কথাটা হচ্ছে এই যে সুজন চক্রবর্তীকে এই ভোটে তার সাদা চুল কালো করে দেওয়া হবে। এই হচ্ছে বক্তব্য এবং তার কোয়ালিটি। তাদের উত্তর দিয়েছেন সুজনবাবু যে আমার চুলটা সাদা হয়েই গেছে ন্যাচারালি, ওটাকে কালো করতে গেলে আবার রং করতে হবে, এর জায়গায় এত সময় আমার চুল কালো না করতে গিয়ে নিজের শরীরের দিকে, নিজের কাজের দিকে মন দেওয়াটা বেশি ভালো। কোনো ভদ্রলোক, পড়াশোনা শিক্ষিত মানুষ, উনি এভাবে বলেছেন। কিন্তু আমি ভাবলাম যে মানুষের টেনশনে কালো চুল সাদা হয়ে যায়, কিন্তু সাদা চুল যদি কালো হয়ে যায় নেচারের বিরুদ্ধে গিয়ে, নেচারের বিপরীতে গিয়ে এবং ন্যাচারালি, তাহলে তো খারাপ না। তার কারণ হচ্ছে সুজন বাবুর মতন লোক, তাদের যদি আয়ু কমতে থাকে, মানে ওনারা যদি আবার জওয়ান হয়ে যান, তাহলে বাংলার পক্ষে খোলাটা লোকসানের ব্যাপার নয়। তো উনি মদনবাবু কার হয়ে বলতে এসেছিলেন সেটা একটা প্রশ্ন, এটা তো একটা কথা। এই পর্বে আমরা আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে এই যে আমাদের যে রাজ্যপাল, গভর্নর, তার এগেনস্টে একটা মলেস্টেশনের কেস হয়েছিল এবং সেই কেসটা ফেক বলে রাজ্যপাল মহাশয় পরিষ্কার বিবৃতি দিয়েছেন। এবং তারপরে মেয়েটি, যে কমপ্লেনেন্ট, তিনি ডেট এবং টাইম দুটোই বলেছিলেন। পুলিশের কমপ্লেনটা ওনার নামে, যে কমপ্লেনটা করা হয়েছিল রাজ্যপালের নামে, তখন উনি বলছিলেন, ওই কমপ্লেনেন্ট তিনি বলছিলেন যে রাজ্যপাল যদি কিছুই না করে থাকে তাহলে সেই দিনকের ভিডিও ফুটেজটা দেখাচ্ছেন না কেন। কিছুদিন আগেই রাজ্যপাল মহাশয় সেই ভিডিওর ফুটেজটা দেখিয়েছেন এবং 75 জন যারা যারা ওখানে রেজিস্টার করেছে দেখবার জন্য, তাদের কাছে তারা নিজের চোখে দেখেছে 1 ঘন্টা 19 না 18 মিনিটের একটা ভিডিও। এবং সেটা একটা ক্যামেরার নয়, নানান অ্যাঙ্গেলের ক্যামেরা, ক্যামেরা 1, ক্যামেরা 2, ক্যামেরা 3, এরকম। তো সেই ক্যামেরাতে দেখা যাচ্ছে যে ভদ্রমহিলা ভেতরে ঢুকছেন এবং বেরোচ্ছেন। কিন্তু এই সত্ত্বেও, এই ভিডিও রিলিজ করার আগেও এবং পরেও, কলকাতার পুলিশের যিনি অফিসার, যিনি এই কেসের তদন্তে আছেন, তিনি বারংবার করে পোক করে যাচ্ছেন রাজভবনে, ওনাদের স্টাফেদের প্রশ্ন করে যাচ্ছেন, বারে বারে করে কোয়েশ্চেন করছেন। ইনফ্যাক্ট রাজভবনের স্টাফদের পুলিশ সামান পর্যন্ত করেছে, সামান করছে, এভিডেন্সের জন্য চাইছে, প্রসিডিংস এর জন্য ডাকছে। এবার বিষয়টা হচ্ছে যে আর্টিকেল 361 এ যে কনস্টিটিউশনাল যে ইমিউনিটি রাজ্যপাল পেয়ে থাকেন, যেখানে ওনার এগেনস্টে কোনো ক্রিমিনাল মামলা তো অনেক দূরের কথা,
ওনাকে নিয়ে কোনো কোর্ট প্রসিডিং বা ইনভেস্টিগেশনের প্রসিডিং এরও পার্ট করা যায় না। অথচ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ বারংবার করে রাজ্যপালকে বিব্রত করছেন, তার অফিসের স্টাফদের বিব্রত করছেন, এবং প্রশ্ন হচ্ছে যে কলকাতার পুলিশের কি এই ক্ষমতা আছে, এই কনস্টিটিউশনাল অধিকার আছে যে তারা রাজ্যপালকে ডিঙিয়ে গিয়ে বা কনস্টিটিউশনাল যে ইমিউনিটিটা দেওয়া আছে আর্টিকেল 368 কে, সেটাকে ডিঙিয়ে গিয়ে তাকে সামান করতে পারেন বা তাকে এটা ইনভেস্টিগেশনের পার্ট বা প্রসিডিং এর পার্ট করতে পারেন? কনস্টিটিউশনের মতে কিন্তু করতে পারেন না। এবং এই জিনিসটা বহুত সুপ্রিম কোর্টের, হাইকোর্টের জাজমেন্টসে দেখা গেছে, এবং আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এবার বিষয়টা হচ্ছে যে এত কিছুর মধ্যেও পুলিশের এত ক্ষমতা হয় কি করে যে কনস্টিটিউশনের যে প্রভিশন তার বিরুদ্ধে গিয়ে কাজ করা। আমার পুলিশের প্রতি অত্যন্ত সহানুভূতি আছে যে কতটা প্রেসারের মধ্যে থেকে ওরা আইন, কনস্টিটিউশন বোঝা সত্ত্বেও তার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। আমি বুঝতে পারছি যে ওরা কেন করছে, কার চাপে করছে। তারা খুব ভালোই জানেন যে আমাকে এখানেই চাকরি করতে হবে, আমি টাকাটা, মাইনেটা, পেনশনটা, অ্যানুয়াল রিপোর্ট, প্রমোশন সবই কিন্তু রাজ্য সরকারের হাতে থাকবে। সুতরাং প্রেসারে কনস্টিটিউশনের বিরুদ্ধে যাওয়ারও কিন্তু তাদেরকে ফোর্স করা হচ্ছে, এতটাই প্রেসার দেওয়া হচ্ছে পুলিশের ওপর। তো যে রাজ্য সরকার কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে, কেন এমন তো নয় যে পুলিশ কাজ করছে অথচ সরকার কিছু জানে না, কেন পুলিশ তো সরকারেরই একটা রিফ্লেকশন না? তো পুলিশ মন্ত্রী তো ডেফিনেটলি জানবেন যে পুলিশ কি কাজ করছে। তো পুলিশ মন্ত্রী, পুলিশের লোক, সরকারের পুলিশ, তারা সরকারের মধ্যে থেকে সংবিধানের বিরোধী হয়ে সংবিধানের বিপরীতে গিয়ে কাজ করছে। এটা একটা ব্লেটেন্ট আমি বলতে পারি মিসইউজ অফ দেয়ার পাওয়ার, এবং শুধু তাই নয়, কনস্টিটিউশনাল মেশিনারিকে ব্রেক করছে। এবার প্রশ্নটা হচ্ছে এটার এগেইনস্টে পুলিশের এগেইনস্টে কি কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে? যদি যায় তাহলে কে নেবে? বন্ধুরা, একটাই সিম্পল কথা, যদি মলেস্টেশনটা হয়ে থাকে সেটা ইনভেস্টিগেশন হবে কবে না যবে এই রাজ্যপালের টেনিয়ার শেষ হবে। এই কথাটাই কিন্তু লেখা আছে আমাদের সংবিধানে। তার আগে যা যা হচ্ছে এই সবটাই সংবিধান বিরোধী কাজ হচ্ছে, এবং সেটা সরকার করছে বা করাচ্ছে। সুতরাং সরকার যেটা তৈরি হয়েছে ওই সংবিধানের প্রভিশন, ওই সংবিধানের ধারা মেনে, সেই সরকার তৈরি হওয়ার পর সেই একই সংবিধানকে বিট্রে করতে পারে কি না, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাই আমি আপনাদের সামনে রাখলাম এই ভিডিওটার, এই প্রতিবেদনে। আশা করছি আপনারা এটা উত্তর দেবেন। এই বলে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার।